আমরা অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় দশম মুদ্রা ও ব্যাংক এই অধ্যায়ে 3 নম্বর ক্লাস করব। এখানে আমি এই 3 নম্বর ক্লাস বোঝানোর জন্য তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন সিলেক্ট করেছি। প্রশ্নগুলো হচ্ছে, দেখো, মুদ্রা বাজার ও মূলধন বাজার বলতে কি বুঝো, আর অর্থের পরিমাণ তত্ত্বটি কি, চিত্র এঁকে বর্ণনা করো, এবং 3 নম্বর, 4 নম্বর এবং 5, 6 এখানে মোট 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক আমি তোমাদের জন্য সলভ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো তাহলে প্রথমে দেখো, মুদ্রা বাজার ও মূলধন বাজার বলতে আমরা কি বুঝি। মুদ্রা বাজার মুদ্রা বাজার বলতে এমন একটি বাজারকে বোঝাচ্ছে যে বাজারে স্বল্প মেয়াদে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো কি করে, অর্থের লেনদেন করে। তাদের এই অর্থের লেনদেনের সমষ্টিকে বা অর্থের লেনদেনের সমষ্টিগত কার্যক্রমকে বলা হয় মুদ্রা বাজার, ঠিক আছে? আবার একটু খেয়াল করো, যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান স্বল্প মেয়াদী ঋণ হিসাবে অর্থের লেনদেন করে, সেই অর্থের লেনদেনের সমষ্টিগত কার্যক্রমকে বলা হয় মুদ্রা বাজার। এখানে বিনিময় বিল, ট্রেজারি বিল, ঋণপত্র, অঙ্গীকারপত্র ইত্যাদি মুদ্রা বাজারের আর্থিক দলিলপত্র হিসেবে ব্যবহৃত হয়। আর এখানে যে কিছু দেখা যান না, তুমি কি শেয়ার দিয়ে দেখতে পাচ্ছ না? বুঝা যান না লেখা, ঝাপসা ঝাপসা লাগে। ঝাপসা লাগে মোবাইলে? তোমার মোবাইল নাকি কম্পিউটার? মোবাইল। ঝাপসা লাগা তো কথা না, একটু দেখো তো। আফাওলান দেখা যায়, আর একটা ছোট রকম, একটু ছোট, বেশি ছোট, আর একটু সামান্য দিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। দেখো আবার, হ্যাঁ, তো এখানে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজ করে তারা হচ্ছে বার্তা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সরকারি বিভাগসমূহ এবং বিমা কোম্পানিসমূহ। আচ্ছা, এবার দেখো, মূলধন বাজার বলতে আমরা কি বুঝি। মূলধন বাজার বলতে সেই সমস্ত আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠানকে বোঝায় যারা দীর্ঘমেয়াদে ঋণের লেনদেন করে, হ্যাঁ, এবং তাদের সমষ্টিগত কার্যক্রমকে বলা হচ্ছে মূলধন বাজার। এই বাজারে সাধারণত শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি লেনদেন করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাই। ওলান আপা দেখা যায়, ওলান এভাবে দেখা যাচ্ছে, তাই না? ওকে। এভাবে দেখা যায় না, না? এভাবে কি দেখা যায়? দেখতে পাচ্ছই নাকি তোমরা? একটু বলো আমাকে। আপা একটু বড় করুন। আর একটু বড়, আচ্ছা, একটু বড়, একটু বড় করলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বটি বর্ণনা করো। হ্যাঁ, অর্থের পরিমাণ তত্ত্ব এই সম্পর্কে অর্থনীতিবিদ যে অধ্যাপক আরভিং ফিশার আছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে একটি নির্দিষ্ট সময়ে যদি অর্থের প্রচলন গতি, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং বাণিজ্যিক লেনদেন, মানে লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ টি, অর্থের প্রচলন গতি এবং হচ্ছে লেনদেনের পরিমাণকে যদি স্থির রাখা হয়, তবে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক। তখন দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক হবে বিপরীত। এখানে একটু খেয়াল করো যে তোমরা, যে অর্থের প্রচলন গতির ভি এবং বাণিজ্যিক লেনদেনের পরিমাণ কি হবে? স্থির থাকবে। হ্যাঁ, স্থির থাকা অবস্থায় যখন অর্থের পরিমাণকে বাড়ানো হবে তখন দাম স্তরও বাড়বে, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক। হ্যাঁ, কিন্তু অর্থের মূল্য হয়ে যাবে তার বিপরীত। অর্থের মূল্য দাম স্তরের সাথে বাড়বে না, অর্থাৎ অর্থের মূল্য, দাম স্তর যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কমবে। আচ্ছা, এখানে বলেছে যে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে দাম স্তর দ্বিগুণ বাড়বে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। আচ্ছা, এখন বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে আমরা এই অর্থের পরিমাণ তত্ত্বটি, আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটিকে আমরা প্রমাণ করতে পারি।
এই জন্য তিনি একটি চার্ট ব্যবহার করেছেন। আমরা এখানে জুম আউট না করলে পুরো চার্টটা তোমাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ, দেখো এখানে এম এম উনি এম এম ধরেছেন হচ্ছে মানি অর্থাৎ অর্থের পরিমাণ, ভি দ্বারা অর্থের প্রচলন গতি, টি দ্বারা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণকে ধরা হয়েছে। এই অনুযায়ী ওনার যে অর্থের পরিমাণ তত্ত্বের সূত্র আছে, বিনিময় সূত্র, সেটা হলো পি সমান এম ভি বাই টি। এখানে আমরা দেখো এম ভি এবং টি এই তিনটা জিনিসের মান দিয়ে দিয়েছে 100, 5, 10। এখন আমরা যদি এই সূত্রে মানগুলো বসাই তাহলে আমরা পি সমান পাবো হচ্ছে 50 এবং ভি এম 1, হ্যাঁ, বা ভিএম অর্থের মূল্য, ভিএম দ্বারা কাকে নির্দেশ করে? অর্থের মূল্যকে। অর্থের মূল্য ভিএম সমান হচ্ছে 1/পি। আমরা জানি যে অর্থের মূল্য হচ্ছে দামের বিপরীতভাবে পরিবর্তিত হয়, সেই জন্য ভিএম সমান 1/পি। এখন ভিএম সমান 1/পি, পি মান বসাই দিই আমরা, পি মান হচ্ছে 50 যদি বসিয়ে দিই তাহলে আমরা যে মান পাবো, দেখো 1/50 ভাগ করলে কত হয়? এখানে 1/50, হ্যাঁ, তাহলে 0.0 হয়, তাই না? 0 আমরা একটু লিখি, অর্থাৎ 0.2। ও সরি, এখানে দেখা যাচ্ছে না, আমি এখানে লিখতেছি বাট দেখা যাচ্ছে না। আমি আরেকটু বড় করি অথবা মার্কার দিয়েই, হ্যাঁ, আমাদের আসবে কত? 0.2, ঠিক আছে, এটা ওকে। আমার এখানে আসলে এই ছবিতে আসা নাই 0.2। নেক্সট দেখো, যদি অর্থের পরিমাণকে আমি দ্বিগুণ করি, হ্যাঁ, আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বে বলে দিয়েছে যে অর্থের পরিমাণকে যদি দ্বিগুণ করা হয় এবং অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণকে যদি স্থির করা হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হবে। দেখো তো, আগে ছিল 50, এখন 100 হলো, তাহলে দ্বিগুণ হলো না? হ্যাঁ, দ্বিগুণ হলো, ঠিক আছে। আর তখন অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। হ্যাঁ, দেখো VM2 সমান হচ্ছে 1/100, আর 1/100 মানে কি? 1/100 মানে 0.01, সরি, আবার খেয়াল করো, এই যে এখানে মানটা বারবার নিচে চলে আসছে, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে যদি আমি হ্যাঁ, তাহলে এখানে আসবে 0.1। 0.1 না, 0.01, আগেরটা হবে 0.02, ঠিক আছে। তোমাদের এখানে একটু ভুল আছে। 0. ভাগ করলে কত হয়? তাহমিনা, ইয়ে হাবিবা বলো। আপা 0.04 হইব না, আমাদের ক্যালকুলেটর নাই। 0.1, এই দেখো এখানে যদি ভাগ করি তাহলে আসবে, নিচেরটা আসবে 0.01, ঠিক আছে, এবং আগেরটা আসবে 0.02। হ্যাঁ, এখান থেকে আমরা যদি নিই তাহলে আসবে 0.02, ঠিক আছে। তোমরা মানটা লিখে নিবা, ওকে। তাহলে আমরা দেখলাম, দেখো 0.02 তুলনায় কিন্তু 0.01 অর্ধেক হয়ে যায়, তাহলে আরভিং ফিশারের মতো অর্থের মূল্য কিন্তু অর্ধেক হয়ে গেল, ওকে। তাহলে আমরা নেক্সট নোট করে ফেলি। এখন চিত্র অনুযায়ী যদি আমরা আরভিং ফিশারের সূত্রটাকে প্রমাণ করতে যাই, হ্যাঁ, তাহলে দেখো যে এখানে দাম স্তর দেখাচ্ছি, লম্ব অক্ষে দাম স্তর, ভূমি অক্ষে অর্থের পরিমাণ। দ্বিতীয় চিত্র ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে অর্থের মূল্য, ভিএম দ্বারা কাকে প্রকাশ করা হয়?
অর্থের মূল্যকে প্রকাশ করা হয়। হ্যাঁ, এখন দেখো অর্থের পরিমাণ যখন OM1 তখন দাম স্তর কিন্তু OP1। অর্থের পরিমাণ কমে যদি OM2 হয় তাহলে দাম স্তর কমে OP2 হবে। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে যে অর্থের পরিমাণ যদি কমে যায় তাহলে দাম স্তরও কমে যায়। আমরা উল্টোভাবে বলতে পারি, যদি অর্থের পরিমাণ M2 থেকে M1 এ বেড়ে যায় তাহলে দাম স্তর P2 থেকে P1 এ বেড়ে যাবে। তার মানে আরভিং ফিশারের মতে যে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, সেইটা আমরা চিত্রের মাধ্যমে দেখলাম। একইভাবে আমরা দেখি যে অর্থের পরিমাণ বাড়লে অর্থের মূল্য কমে কিনা। দেখো এখানে চিত্রে যে অর্থের পরিমাণ যখন OM1 তখন অর্থের মূল্য VM1, এবং অর্থের পরিমাণ যখন কমে OM2 হয় তখন অর্থের মূল্য বেড়ে গিয়ে VM2 হয়। তার মানে অর্থের পরিমাণ কমে গেলে অর্থের মূল্য বেড়ে যায়, আর অর্থের পরিমাণ বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়। তাহলে আরভিং ফিশারে এই সূত্রটা আমরা এখান থেকে, এই চিত্র থেকে আমরা প্রমাণ করতে পারছি। ঠিক আছে, তাহলে এই চিত্রের বর্ণনাটাই আমরা এখানে লিখেছি, জাস্ট তোমরা একটু দেখলেই পারবা। এখানেও আমরা লিখেছি যে আরভিং ফিশারের সূত্রের বর্ণনাটুকু। হ্যাঁ, আমি আশা করছি তোমরা এটা পড়লে পারবা। নেক্সট আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, আরভিং ফিশারের আরেকটা জিনিস আমি স্কিপ করে চলে যাচ্ছিলাম, সেটা দেখো যে আমরা এতক্ষণ যে সূত্রটা লিখলাম, হ্যাঁ সূত্র লিখলাম হচ্ছে আরভিং ফিশারের মতে অর্থের প্রচলন গতির সূত্রটা কি, যে পি টি হ্যাঁ পিটি ইকাল টু হচ্ছে এমভি। এমভি এইটুকু কিন্তু আমরা যে চার্টের মাধ্যমে এবং অঙ্কের মাধ্যমে দেখেছি, কিন্তু পরবর্তীতে আরভিং ফিশার এবং অন্যান্য অর্থনীতিবিদদের মতে যে অর্থের পরিমাণ যেটা আমরা এম ধরেছি, এখানে শুধুমাত্র বিহিত মুদ্রাকে ধরা হয়েছে। বিহিত মুদ্রা মানে কাগজি এবং ধাতব মুদ্রার পরিমাণকে বোঝানো হয়েছে, কিন্তু ব্যাংকের যে চলতি এবং সৃষ্ট আমানত আছে এটাকে ধরা হয়েছিল না। পরবর্তীতে আরভিং ফিশার ওনার সূত্রটাকে সম্প্রসারিত করে এখানে আরও যোগ করলেন এম প্রাইম বা বি প্রাইম। ঠিক আছে, হ্যাঁ উনি সম্প্রসারিত রূপ দিলেন যে এমভি প্লাস হচ্ছে এম প্রাইম ভি প্রাইম হবে। এম প্রাইম ভি প্রাইম মানে কি, এম প্রাইম মানে হচ্ছে ব্যাংকের বিহিত মুদ্রা, ব্যাংক সৃষ্ট মুদ্রা বা ব্যাংক অর্থের পরিমাণ, আর ভি দ্বারা বোঝাচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি। ঠিক আছে, আরভিং ফিশারে এটা সম্প্রসারিত বিনিময় সমীকরণ। ওকে, আমরা তাহলে নেক্সটে চলে যাই। দেখো এখন অঙ্কগুলো তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবা। এখানে তোমাদের অঙ্ক আসে গ এবং ঘ নম্বরে। গ নম্বরে মূলত ধরো যে দাম স্তর নির্ণয় করতে দেয়, কিন্তু ঘ নম্বরে যে একটু ডিফারেন্স অংশ যোগ করে অঙ্কটাকে একটু আলাদা করে ফেলে, সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখো এখানে 3 নম্বরের অঙ্ক যে দিয়েছে যে অর্থবাজার সম্পর্কিত তথ্য, এখানে বিহিত মুদ্রা পরিমাণ এম সমান 100 আর ব্যাংক অর্থের পরিমাণ এম প্রাইম সমান হচ্ছে 200, এবং বিহিত মুদ্রা প্রচলন গতি ভি সমান 4, ব্যাংক অর্থের প্রচলন গতিও ভি প্রাইম সমান 4, আর লেনদেনের পরিমাণ টি সমান 25। সব কিছুই ঠিক আছে। এখন বলেছে যে দাম স্তর পি নির্ণয় করো। তাহলে দাম স্তর পি নির্ণয় করার জন্য আমরা তো সূত্র জানি যে ফিশারের বিনিময় সমীকরণটি হচ্ছে এমভি প্লাস এম প্রাইম বি প্রাইম সমান হচ্ছে পিটি। এখানে কোন লেটার দিয়ে কী বোঝানো হচ্ছে সেই জিনিসটা তোমরা স্পষ্ট করে সুন্দর করে লিখবা, যে যেখানে এম দ্বারা হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, হ্যাঁ আর এখানে বিহিত মুদ্রার পরিমাণ কত দিয়ে দিয়েছে সেটা বসাবা। এম প্রাইম মানে ব্যাংক মুদ্রার পরিমাণ সমান 200, আর বিহিত মুদ্রার প্রচলন গতি ব্যাংক অর্থের প্রচলন গতি, সবগুলো মানগুলো সুন্দর করে বসাবা। বসানোর পরে এই যে এই সূত্র আছে, এই সূত্রটাকে আমরা প্রথমে পিটি আগে লিখি বা পি আগে লিখি, টিকে পাশে দিয়ে আমরা পি এর মানটা বের করি। হ্যাঁ দেখো আমি এখানে অঙ্কটা করে দিয়েছি তোমাদের, যে লেনদেনের পরিমাণ এত, ফিশারি সমীকরণে মান বসিয়ে দাম স্তর নির্ণয় করি। এই যে পিটি সমান এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম বা পি সমান, এভাবে আমি মানগুলো বসানোর পরে আমি পেয়ে গেলাম পি সমান হচ্ছে 48। আমাদের দাম স্তর নির্ণয় করতে বলেছে, তাই আমরা উদ্দীপকের আলোকে আমরা দাম স্তর নির্ণয় করলাম। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 2 নম্বরের অঙ্ক, যেটা তোমাদের ঘ নম্বরের অঙ্ক দিয়ে দেয়, হ্যাঁ যে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপরে কীরূপ প্রভাব পড়বে। এখন অর্থের পরিমাণ দ্বিগুণ একটা জিনিস খুবই ভালো করে সূক্ষ্মভাবে তোমরা চিন্তা করবা, এই যে শুনবা অর্থের পরিমাণ দ্বিগুণ মানে হচ্ছে এখানে কিন্তু কোন অর্থ সেটা বলে দেয়নি,
যখন বলে দিবে না তখন তোমরা যে ব্যাংকের গৃহীত মুদ্রা পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ দুটোকেই তোমরা দ্বিগুণ করবা। এই দুটোকে যখন দ্বিগুণ করবা, দ্বিগুণ করার পরে হ্যাঁ বলেছে যে মূল্যের উপর কীরূপ প্রভাব পড়বে এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কীরূপ প্রভাব পড়বে, যখন আমরা দ্বিগুণ করব, দ্বিগুণ করার পরে দামি স্তর বের করব, তারপরে হচ্ছে অর্থের মূল্যের কথা বলেছে, মানে ভ্যালু অফ মানি, ভিএম এর মান বের করে আমরা তুলনা করব যে অর্থের মূল্যের উপর কীরূপ প্রভাব পড়ে, ঠিক আছে। তাহলে আমরা চলো অঙ্কটা করে দেখি। আচ্ছা এই অঙ্কটা যেহেতু 4 মার্কের, সেহেতু আমাদেরকে কিছু কথা লেখার পরে অঙ্কটা করতে হবে। এই কথা লেখার জন্য তোমরা মনে করবা যে 2 মার্ক দিবে এবং অঙ্কটা করার জন্য 2 মার্ক, 4 মার্ককে তোমরা আলাদা আলাদা করে ভাগ করে নিবা। এখন দেখো আমরা কি কথাগুলো লিখতে পারি, যে উদ্দীপকে অন্যান্য উপাত্ত স্থির রেখে অর্থের পরিমাণ অর্থাৎ এম ও এম প্রাইমের মান দ্বিগুণ করা হলে অর্থের পরিমাণ তত্ত্ব অনুযায়ী অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। খেয়াল করো, অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। আচ্ছা, ফিশারের মতো অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য ব্যস্তানুপাতিক। অর্থের পরিমাণের সাথে মানে অর্থের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে অর্থের মূল্য মানে ভিএম হবে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, মানে অর্থের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে অর্থের মূল্য কমবে, মানে বিপরীত সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে বিপরীত। অর্থের যোগান যে হারে বাড়ে, অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্য ওই একই হারে কমে, ঠিক আছে। তোমরা এই যে লাইনটুকু, এই লাইনটুকু তোমরা রিমেম্বার করো। দেখো সরি, এই যে অর্থের যোগান যে হারে বাড়ে, আমার এখানে এটা ইয়ে হচ্ছে না, সরি। অর্থের যোগান, স্ক্রিনশট দিয়ে আমি একটু দেখাতে যাচ্ছি। অর্থের যোগান, এই যে হ্যাঁ, অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্য ওই একই হারে কমে, অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। এই জিনিসটা তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবা। আমি আরেকবার দেখাই, দেখো বলছে অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্য ওই একই হারে কমে। আর অর্থের যোগান মানে হচ্ছে এম এর মান, এম এর মান যে হারে বাড়বে, আর অর্থের মূল্য মানে ভিএম এর মান সেই হারে কমবে, অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক, ঠিক আছে। আমরা এই অংশটুকু নিশ্চয়ই বুঝেছি। আচ্ছা, এখন আমরা যাই অর্ধেক হবে, এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে, মানে বিপরীত সম্পর্কটাও হবে। আচ্ছা, উদ্দীপকে অন্যান্য উপাত্ত স্থির রেখে এম ও এম প্রাইমের মান দ্বিগুণ হলে, অর্থাৎ এখন মানগুলো দ্বিগুণ হওয়ার কথা বলেছে যেহেতু, তাহলে আগে ছিল 100 এখন হয়ে যাবে 200, এবং এম প্রাইমের মান আগে ছিল 200 এখন হয়ে গেল 400। তাহলে ফিশারের বিনিময় সমীকরণ থেকে দাম স্তর এবং অর্থের মূল্য আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট দেখো আমরা নির্ণয় করতেছি, যে ক্ষেত্রে পি সমান এমবি, এভাবে আমরা সূত্রটা লিখলাম। লেখার পরে যে পরিবর্তিত মান এম এবং এম প্রাইমের মান বসানোর পরে আমরা নতুন একটা দাম স্তর নির্ণয় করতে পারলাম। দেখো 96, হ্যাঁ এই নতুন দাম স্তর হচ্ছে 96, আগে ছিল কিন্তু 48। আমরা গ নম্বর অঙ্ক দিয়ে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 48। সুতরাং দেখা যাচ্ছে যে দাম স্তর যখন পি সমান 48 তখন ভিএম সমান 1/48, ঠিক আছে। 1/48, 1/48 মানে আমি আবার দেখাই, এখানে লেখা হয়নি। 1/48 মানে কত বলতে পারবা তোমরা? 0 পয়েন্ট আবার 02, 0.002 হবে। সরি, আমি এই ইয়েতে আমি লিখতেও পাচ্ছি না, ইরেজারটাও আবার আমি লিখি তোমাদের এটা স্পষ্ট করার জন্য। অনেকে এখানে লেখা থাকলে তোমরাও মনে থাকবে। হ্যাঁ, এখন ভিএম সমান 1/48, তো তাহলে আমরা এখানে মান লিখবো হচ্ছে 0.002, ওকে। আচ্ছা, এ একটা মান পাবো। আর নিচে দেখো, এখন দাম স্তর তো আগে ছিল 48, এখন ডাবল হয়েছে 96, মানে 48-এর ঠিক দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ যদি হয়ে যায় তখন ভিএম সমান 1/96, এটার মান কত আসে? এটার মানও আসে তোমার 0.01,
0.01, তাহলে আগে ছিল 0.02, এখন হয়ে গেল 0.01, তাহলে 0.01 হচ্ছে 0.02 এর কিন্তু অর্ধেক। ঠিক আছে, তাহলে দামি স্তর দ্বিগুণ হলো, এদিকে অর্থের মূল্য অর্ধেক হয়ে গেল। তাহলে ফিশারের বিনিময় সমীকরণে যা বলেছিল তা কি প্রমাণিত হলো না? হলো, তাই না? তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দামি স্তর দ্বিগুণ হয়, সেই সাথে অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়, যা ফিশারের বিনিময় সমীকরণকে প্রমাণিত করে। তাহলে আমরা এভাবে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামি স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য যে অর্ধেক হয়ে যায় সেটা অঙ্কের মাধ্যমে দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে চলো এবার নেক্সট আমরা আরেকটা অঙ্কে চলে যাই। দেখো, একটি দেশের মুদ্রা সম্পর্কিত তথ্য নিম্নরূপ: মোট বিহিত মুদ্রার পরিমাণ 300 কোটি টাকা, অর্থের প্রচলন গতি 20, ব্যাংক অর্থের পরিমাণ 100 কোটি, অর্থের প্রচলন গতি সমান হচ্ছে 5 এবং মোট বাণিজ্যের পরিমাণ 130 একক। এখন তোমাদের প্রশ্নের গ, আমার এখানে 1 নাম্বার দেওয়া, উদ্দীপকের আলোকের দামি স্তর নির্ণয় করো, মানে পি এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করা আমরা হচ্ছে একই সূত্র দিয়ে আমরা খুব সহজে আমরা পারি। আর দ্বিতীয় অংশটুকু খুব ভালো করে দেখো, এখানে কি বলেছে, বলছে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি যথাক্রমে 5 ও 10 বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ করো। এখানে কিন্তু প্রশ্নটা কার উপরে পড়েছে বেশি, এই যে মুদ্রাস্ফীতির উপর প্রভাব বিশ্লেষণ করে, এটা হচ্ছে মূল। আর এখানে বিহিত মুদ্রার পরিমাণ বাড়াতে বলা নাই, বলেছে যে প্রচলন গতি বেড়েছে 5 একক এবং ব্যাংকসৃষ্ট মুদ্রারও প্রচলন গতি বাড়িয়েছে 10 একক। তাহলে আমরা এম এবং এম প্রাইমের মান বাড়বে না, বাড়বে হচ্ছে ভি এবং ভি প্রাইমের মান। হ্যাঁ, এইভাবে যখন আমরা অঙ্ক করব, যখন আমাদের অর্থের পরিমাণ দ্বিগুণ করার কথা বলবে না, হ্যাঁ, অর্থের প্রচলন গতি বৃদ্ধি করার কথা বলবে, অথবা যে কোনো একটি অর্থের পরিমাণ বৃদ্ধির কথা বলবে, সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা একটু ডিফারেন্স ওয়েতে করব। লাস্টের অংশটুকু আমরা করি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম অংশ হচ্ছে উদ্দীপকের আলোকে দামি স্তর নির্ণয় করো। আমরা দেখি অঙ্কের দামি স্তর নির্ণয় করেছি কিনা। দামি স্তর তোমরা ইনশাল্লাহ পারবা। আমার এখানে হ্যাঁ দেখো, দামি স্তর আমরা এখানে অঙ্ক করে দিয়েছি যে দামি স্তর হচ্ছে সংক্ষেপে করে দিয়েছি যে পি সমান 50 একক। ঠিক আছে, এইটি তোমাদের গ নম্বরের অ্যান্সারটা চলে আসছে। আর ঘ নম্বরের জন্য আমরা কি করেছি একটু দেখি। যেহেতু 5 একক এবং করে বাড়ানোর কথা বলেছে, 5 একক এবং 10 একক, তাহলে দেখো এখন বিহিত মুদ্রার প্রচলন গতি ভি এর পরিমাণ 5 বৃদ্ধি পেয়ে 25 এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি ভি প্রাইমের পরিমাণ 10 বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15 হওয়ায় পি এর নিম্নোক্ত মান পাওয়া যায়। এখন এগুলো বৃদ্ধি পাওয়ার পরে পি এর কী মান পাওয়া যায় সেটা আমরা বের করব। তো দেখো, আগে ছিল এখানে কত 20, এখন হয়ে গেছে 25, আগে ছিল এখানে 5, এখন হয়ে গেল 10 বৃদ্ধি পেয়েছে তাই 15। এভাবেও মানগুলো বসানোর পরে আমরা যখন অঙ্কটা করলাম তখন অঙ্কের মান বের হয়ে গেল 69.23। তার মানে আগের চেয়ে দাম বেড়ে গেছে। আগে ছিল 50 একক, এখন হয়ে গেছে 69.23 একক, তার মানে দামি স্তর বেড়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে দামি স্তর বাড়ার ফলে, এই যে এখানে প্রশ্নটার বাকি অংশ দেখো, মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ করো। তার মানে দামি স্তর বেড়েছে মানে কি, মুদ্রাস্ফীতি বেড়েছে, তাই না? মুদ্রাস্ফীতি হয়েছে, দামি স্তর দাম দ্রব্য সামগ্রীর দ্রব্যমূল্য যদি বেড়ে যায় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি হয়। আর মুদ্রাস্ফীতির ফলে কীরকম প্রভাব পড়ে আমরা জানি, আমরা আগে একটা বড় প্রশ্ন হিসেবে পড়েছি। তারপরে তোমরা দেখো যে মুদ্রাস্ফীতি হলে কী ধরনের প্রভাব পরিলক্ষিত হয়। যে মুদ্রাস্ফীতির ফলে উৎপাদনকারী এবং ব্যবসায়ীগণ লাভবান হবে। কারণ কি, দেখো এই যে উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা কিন্তু মুদ্রাস্ফীতি হলে লাভবান হয়। কারণ কী হতে পারে, যে দামি স্তরের বৃদ্ধির সাথে সাথে কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি পায় না। তার মানে উৎপাদনকারীরা এবং ব্যবসায়ীরা যে সমস্ত উপকরণ নিয়ে কাজ করে, হ্যাঁ, এই উপকরণগুলো তৈরি করতে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু মানে খুব দ্রুত বৃদ্ধি পায় না। হ্যাঁ, ফলে উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। তবে দামি স্তর বৃদ্ধির ফলে ক্রেতা ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা পূর্বের তুলনায় সমপরিমাণ অর্থ দ্বারা কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। আচ্ছা, এই জিনিসটা নিশ্চয়ই বুঝছো, যে কারণ হচ্ছে দ্রব্য সামগ্রীর দ্রব্যমূল্য যদি বেড়ে যায়, ক্রেতা বা ভোক্তাদের টাকা তো আর বাড়ে না, তারা তো সেই একই পরিমাণ অর্থ দিয়ে তাদেরকে দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়। এই সময় দেখা যাচ্ছে যে তারা একই অর্থ দিয়ে আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারছে।
এছাড়াও দামি স্তর বৃদ্ধির ফলে রপ্তানির পরিমাণ কমে যায় এবং আমদানি পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো যে বলেছে যে দামি স্তর বৃদ্ধির ফলে রপ্তানির পরিমাণ কমে যায়। কেন কমে যায় রপ্তানির পরিমাণ? কারণ ধরো আম, রপ্তানি করলে আমরা যে অতিরিক্ত দামটা পেতাম, সেই অতিরিক্ত দাম আর দেশের বাজারে বিক্রি করলে যে দাম পায়, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব কম থাকে। মনে করো একটা দ্রব্য বিক্রি করলে বিদেশের বাজারে আমি পাবো 80 টাকা, কিন্তু দেশের বাজারে যদি সেই দ্রব্যটা বিক্রি করি পাবো হচ্ছে 70 টাকা। এই 10 টাকার ডিফারেন্সের জন্য তখন তারা রপ্তানি করতে চাইবে না। এই 10 টাকা এবং হচ্ছে দেশেও তারা উৎপাদন করতে চাইবে না। তখন কি করবে? তারা রপ্তানি পরিমাণ কমিয়ে দিবে এবং হচ্ছে আমদানি পরিমাণ বাড়িয়ে দিবে। আচ্ছা, সর্বোপরি মুদ্রাস্ফীতির ফলে ধনবৈষম্য বৃদ্ধি পেয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। হ্যাঁ, কারণ এই সময় মুদ্রাস্ফীতির সময় ধনী লোক যারা আছে তাদের তেমন কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, তাহলে মানে ধনী শ্রেণীর মানুষের উপরে যেটুকু প্রভাব পড়ে তার চেয়ে বেশি প্রভাব পড়ে হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে। ফলে তাদের মধ্যে কি ধনবৈষম্যটা বৃদ্ধি পায়। আচ্ছা, এই জন্য ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়, যা সামাজিক বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। সুতরাং মুদ্রাস্ফীতির প্রভাব অর্থনীতির জন্য খুব একটা সুখকর নয়, তাই না? এখানে যে ভাষাগুলো ইউজ করা হয়েছে অনেক সুন্দর, সহজভাবে তোমরা এটা পড়লে কিন্তু ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু অঙ্কেরই একটা অংশ। প্রথমে তোমরা অঙ্কের মধ্যে তোমরা সমাধান করলা, দামি স্তর নির্ণয় করলা, দেখলা যে দামি স্তর আগের তুলনায় বেড়ে গেছে, তার মানে মুদ্রাস্ফীতি হয়েছে। এবং মুদ্রাস্ফীতির ফলে সমাজে কী প্রভাব পড়ে, অর্থনীতির উপর কী প্রভাব পড়ে, সেটা আমরা এই বর্ণনা থেকে বলে দিলাম। ঠিক আছে, এরপর যাই আমরা নেক্সট অঙ্কে। নেক্সট একটা অঙ্ক, আমি এখানে নাম্বার দিই নাই। আচ্ছা, আমরা একটু চলে যাই ফার্স্টের দিকে, 5 নম্বর অঙ্ক। হ্যাঁ, দেখো এখানে যে আমরা 4 নম্বর অঙ্ক শেষ করেছি। 5 নম্বর অঙ্ক দেখো, এখানে আমরা প্রশ্নটা দেখি একটু। বলছে মোট বিহিত অর্থের পরিমাণ M = 200, অর্থের প্রচলন গতি V = 10, ব্যাংক অর্থের পরিমাণ M1 বা M প্রাইম সেম জিনিস, ব্যাংক অর্থের প্রচলন গতি V1 = 5, লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ 100। এখন দামি স্তর নির্ণয় করো। প্রত্যেকটা অঙ্কের গড় নম্বরে দামি স্তর নির্ণয় করে বলতে গেলে থাকেই। ঠিক আছে, এখন দেখো এখানে যে ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা করো। এখানে কিন্তু ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করার কথা বলেছে। দেখো এখানে কিন্তু দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ, আর একটা হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ। হ্যাঁ, আমাদের কিন্তু বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করার কথা বলে নাই। হ্যাঁ, আবার কোনো অঙ্কে হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করার কথা বলতে পারে, অথবা একটা পরিমাণ দিয়ে দিতে পারে যে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে যে কোনো যদি একটা অর্থের পরিমাণ বাড়ার কথা বলে, সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব একটু দেখে নিই। ঠিক আছে, তো আমরা চলে যাই। হ্যাঁ, দেখো প্রথম অঙ্কের দামি স্তর আমরা বের করেছি 25। আমি এখানে শর্টকাট করেছি কারণ আর লম্বা করে দেখানো কোনো দরকার নাই। ঠিক আছে, এবং দ্বিতীয় অংশ করার জন্য এখানে কিছু কথা আমাদের লিখতে হবে। আমি বারবার বলতেছি যে 4 মার্কের জন্য ঘ নম্বরে কিছু কথা একটু বেশি লিখতে হবে, হয় আগে নতুবা পরে। ঠিক আছে, তা আমরা এখানে কিছু কথা লিখব। সেই কথাগুলো কি? আবার একইভাবে যে আরভিং ফিশারের অর্থ পরিমাণ তত্ত্বে যা বলেছেন সে কথাগুলো এখানে লেখা হয়েছে, তোমরা একবার ভালো করে পড়লে এখানে লিখতে পারবা বারবার। দেখো মোট ব্যাংক অর্থের পরিমাণ, আমি এখানে দুইটা অবলিক দিয়ে লিখেছি যেন তোমরা বুঝতে পারো, যেটা দিবে সেই জিনিসটা এখানে উল্লেখ করবা যে মোট ব্যাংক অর্থের পরিমাণ, অথবা যদি বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে মুদ্রার মূল্য কমবে। মুদ্রার মূল্য কি হবে? এটা কিন্তু দামি স্তরের কথা বলি না, মুদ্রার মূল্য কমবে। ব্যাংক অর্থের পরিমাণ অথবা বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে মুদ্রার মূল্য কমবে। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। সেই হিসাবে এক একক অর্থ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারে তাই হলো তার মূল্য। অর্থের মূল্যের সাথে দামি স্তরের সম্পর্ক বিপরীত। অন্যান্য অবস্থায় স্থির থেকে অর্থের পরিমাণ বা যোগান যে হারে এবং যে দিকে পরিবর্তিত হয়, দামি স্তরে সেই হারে এবং সেই দিকে পরিবর্তিত হয়। এই অবস্থায় তাই মুদ্রার মূল্য একই হারে কিন্তু বিপরীত দিকে পরিবর্তিত হয়। এমন ধারণার প্রেক্ষিতে অর্থের মূল্যের উপর ব্যাংক অর্থ বা বিহিত অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে করার প্রভাব নিচে ব্যাখ্যা করা হলো।
তোমরা আমি যে কথাগুলো ওখানে লিখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই কথাগুলো হচ্ছে আরবিন ফিশারের বিনিময় সমীকরণের কথাগুলোই বলা হয়েছে। এখন দেখো, পূর্বে ব্যাংক অর্থের পরিমাণ ছিল যে 100 একক হয়, আর দামি স্তর পি নির্ধারিত হয়েছিল 25। এখন ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ, অর্থাৎ এম প্রাইমের মান আগে 100 ছিল, এখন 200 হয়ে গেল। হয় পি এর নিম্নোক্ত মান পাওয়া যায়। এই যেখানে যে ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ হলো, এই অবস্থায় আমরা দামটা কি পাচ্ছি একটু দেখি। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে দামের পরিমাণ হচ্ছে 30, আগে ছিল কত 25। দেখো এক্ষেত্রে দামি স্তর 25 থেকে বেড়ে 30 হয়েছে, তাই না? আগে আমরা গ নম্বরের অঙ্কে পেয়ে গেলাম যে দামি স্তর ছিল পি সমান 25, এখন আমরা পেলাম এই যে ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করাতে আমরা দামি স্তর পেয়ে গেলাম হচ্ছে 30। তার মানে 25 টাকায় কত টাকা দাম বেড়েছে বলো তো তোমরা? 25 টাকা, আগে ছিল 25 টাকা, এখন হয়ে গেল 30 টাকা। তাহলে 25 টাকা যে জিনিসের দাম ছিল, হ্যাঁ 25 টাকা, এতে কত টাকা বাড়লো? 5 টাকা না? হ্যাঁ আগে ছিল 25 টাকা, যে জিনিসের দাম 25 টাকা ছিল, এখন সেই জিনিসের দাম 30 টাকা, তাহলে কত টাকা বাড়লো? 25 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা বের করবো তাহলে দাম স্তর মানে দামটা শতকরা কত টাকা বাড়ছে। তাহলে 25 টাকায় বেড়েছে 5 টাকা, তাহলে 100 টাকায় বাড়লো কতটুকু? 25 টাকায় 5 টাকা বাড়ছে, তাহলে 100 টাকায় কি কতটুকু বেড়েছে, এটা আমরা কিভাবে করব? এই যে 25-এ 5 আর 100-তে কত, ঠিক আছে? তাহলে 25/25 5/25 সরি 5/25 ইন্টু 100 অঙ্ক করলে আমাদের 20% বের হয়। ঠিক আছে, তার মানে যে জিনিসের দাম 25 টাকা ছিল, 25 টাকায় বৃদ্ধি পেয়েছে 5 টাকা, আর 100 টাকায় তাহলে কি হয়ে গেল, 20 টাকা বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে দামি স্তর 20% বেড়ে গেছে। দামি স্তর কত পার্সেন্ট বাড়লো? হ্যাঁ, আমরা যদি হিসাব করি, হ্যাঁ 20% বাড়ছে। আর আমরা জানি যে দামি স্তর যে হারে বাড়ে আর অর্থের মূল্য কিন্তু একই হারে কমে যায়। ঠিক আছে, তাহলে দামি স্তর যেহেতু 20% বেড়েছে, তাহলে আমরা বলতে পারি অর্থের মূল্য বা মুদ্রার মূল্য 20% কমেছে। সুতরাং ব্যাংক অর্থ বা বিহিত মুদ্রার বাড়ায় মুদ্রার মূল্য কমেছে। আচ্ছা, এখানে অনেকে কনফিউশন হয়ে যায় যে আপা আমরা তো ভিএম এর মানটা বের করে দেখলাম না। হ্যাঁ, তোমরা ভিএম এর মান তখনই বের করবা যখন হচ্ছে দুটা অর্থের পরিমাণই দ্বিগুণ করার কথা বলবে। হ্যাঁ, তখন তোমরা ভিএম এর মান বের করে তুলনা করবা। কিন্তু যে কোনো একটা অর্থের পরিমাণ দ্বিগুণ করার কথা বা বাড়ানোর কথা যদি বলে, তখন তোমরা কি করবা, এই যে দাম বের করবা, সেকেন্ড বা দাম বের করবা, এবং আগে যা ছিল তো সে দামের প্রেক্ষিতে কত টাকা বাড়লো এবং 100 টাকায় কতটুকু বাড়লো, এটা শতকরা বের করলে তোমরা পেয়ে যাবা যে দাম স্তর আসলে কত পার্সেন্ট বেড়েছে। তো দাম স্তর যদি 20% বাড়ে, তাহলে ওই আরবিন ফিশারের সূত্র মতে কী হবে, মুদ্রার মূল্য 20% কমে যাবে। ঠিক আছে, আমরা মনে হয় এই অঙ্কটা বুঝে গেছি। সবাই কি বুঝতে পারছো? যেখানে তোমাদের কনফিউশন লাগে আমাকে একটু বলো। আমরা প্রথম অঙ্ক করেছিলাম যে হ্যাঁ দুটা অর্থের পরিমাণই বৃদ্ধি করে দিয়েছিলাম, সেই জন্য এখানে আমরা অর্থের মূল্য বের করে অঙ্কটা করেছে। আর এখানে শুধুমাত্র ব্যাংক অর্থের পরিমাণ অথবা বিহিত মুদ্রার পরিমাণকে বাড়ার কথা বলবে, সেই ক্ষেত্রে আমরা দুটো দাম বের করি, এটা আরও সহজ সুন্দর অঙ্ক। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো এই অঙ্কটা একটু নতুন, আমরা একটু অঙ্কটা পড়ি। যে একটি বাণিজ্যিক ব্যাংকে প্রাথমিক আমানতের পরিমাণ 20,000 টাকা। এই অঙ্কটা একটু তোমরা মনোযোগ সহকারে শোনো। যে একটি বাণিজ্যিক ব্যাংকে, এই অঙ্কটা মানে দেখছি যে 2019 সালে কোন বোর্ডে আসছে জানি, যদিও কম আসে কিন্তু অঙ্কটা আসে। হ্যাঁ, সেই জন্য আমি তোমাদের জন্য আবার নতুনভাবে এটা উপস্থাপন করলাম যে তোমাদের অঙ্কটা জানা দরকার, শেখা দরকার, বাই চান্স যদি আসে। আচ্ছা দেখো, একটি বাণিজ্যিক ব্যাংকে প্রাথমিক আমানতের পরিমাণ হচ্ছে 20,000 টাকা এবং প্রয়োজনীয় বৈধ রিজার্ভ 10%। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি রিজার্ভের হার বৃদ্ধি করে 20%। হ্যাঁ, দেখো এখানে রিজার্ভ, ব্যাংক রিজার্ভ মানে তোমরা জানো যে বাণিজ্যিক ব্যাংকে যখন কোনো আমানত রাখা হয় তখন তার একটা অংশ, হ্যাঁ শতকরা একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে অবশ্যই রাখতে হয়। এখানে দিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকে প্রাথমিক আমানত যখন আমানত রাখা হয় 20,000 টাকা, তখন হচ্ছে এই রাখার হারটা ছিল, রিজার্ভের হারটা ছিল 10%। ঠিক আছে, যখন মুদ্রাস্ফীতি হলো
তখন মুদ্রাস্ফীতি রোধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভের হারটা বাড়িয়ে দিল, হ্যাঁ 20% করে দিল। এই অবস্থা দেখো আমাদের অঙ্ক কি বলেছে যে ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানতের পরিমাণ কত। ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানতের পরিমাণ কত। তোমরা জানো যে আমানত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত আমানত আর একটা হচ্ছে সৃষ্ট আমানত। সৃষ্ট আমানত কোনটা? সৃষ্ট আমানত হচ্ছে ব্যাংক ঋণদানের মাধ্যমে যে আমানত সৃষ্টি করে তাকে হচ্ছে সৃষ্ট আমানত বলা হয়। আমি অঙ্কটা করি এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। এখানে এই যে প্রাথমিক আমানতের পরিমাণ 20,000 টাকা, এটা মানে ধরো যে কোনো একজন গ্রাহক বা ক্লায়েন্ট প্রথম টাইম কী করে, বাণিজ্যিক ব্যাংকে ধরো সে 20,000 টাকা সে জমা রাখে। হ্যাঁ, যখন কোনো ব্যাংকে টাকা জমা হয় তখন সেই ব্যাংক বাধ্য থাকে ওই টাকা 10%, মানে 100 টাকায় 10 টাকা তাকে হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ টাকা জমা রাখতে হবে। আচ্ছা, 10 টাকা 100 টাকায় যদি 10 টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাহলে তার কাছে থাকবে কত টাকা? 90 টাকা। এই 90 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে, গ্রাহকদেরকে কিন্তু ঋণ দিতে পারবে। এই যে সে প্রাথমিক অবস্থায় ধরো যে 100 টাকা পেলো, 100 টাকার মধ্যে 10 টাকা সে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিল, বাকি 90 টাকা দিয়ে আবার সে কী করছে, ঋণ দিচ্ছে। এটাকে বলা হচ্ছে সৃষ্ট আমানত তৈরি করতেছে। ঠিক আছে, এখন আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানতের পরিমাণ হচ্ছে কত। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বুঝে নাও, যখন কোনো মার্কেটে ধরো যে অনেকগুলো ব্যাংক থাকে, মনে করলাম যে আমরা n সংখ্যক ব্যাংক আছে, তখন ঘটনাটা কি ঘটে যে ব্যাংকটা যদি চায়, হ্যাঁ, তাহলে এই প্রাথমিক আমানত 20,000 টাকাকে তারা বারবার ঋণ দিয়ে, হ্যাঁ বারবার ঋণ দিয়ে অনেক টাকার হচ্ছে ঋণ আমানত সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ঋণ আমানত সৃষ্টি করতেছে, এই ঋণ আমানত কী পরিমাণ সৃষ্টি করতে পারে সেই জিনিসটাই আমাদেরকে বের করতে বলেছে প্রথম অঙ্কে। তাহলে আমরা দেখি কিভাবে বের করেছে ওরা। দেখো আমি পড়ে নিই। কোনো দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে প্রাথমিক আমানতের বহুগুণ ঋণ আমানত সৃষ্টি করে বা করতে পারে। উদ্দীপকে উল্লেখিত ব্যাংক অন্যান্য ব্যাংকের সহযোগে তার 20,000 টাকার প্রাথমিক আমানতের উপর ভিত্তি করে বহুগুণ ঋণ সৃষ্টি করতে পারে। নিচে সূচিতে ঋণ সৃষ্টির এই হিসাব দেখানো হলো। হ্যাঁ, মনে করো যে n সংখ্যক বাণিজ্যিক ব্যাংক এই ঋণ সৃষ্টি কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলোর নাম দিলাম যে A B C, এভাবে n তম ব্যাংক পর্যন্ত। ঠিক আছে, এবং প্রাথমিক আমানত চাহিদা আমানত কত? 20,000 টাকা। এই যে 20,000 টাকা প্রাথমিক অবস্থায় যে জমা রাখা হলো সেই টাকাটা এখানে দেখাচ্ছে। এখন পরের ইয়েতে দেখো যে রিজার্ভের পরিমাণ, মানে হচ্ছে যে তোমাকে 100 টাকায় যে 10 টাকা রাখতে হয়, তাহলে 20,000 টাকা তোমাকে কত টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, সেটা হচ্ছে এই যে 2,000 টাকা হচ্ছে তোমাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে রেখে দিতে হবে। আর বাকি থাকবে এই যে 20,000 থেকে 2,000 বাদ দিলে থাকে 18,000 টাকা। এই 18,000 টাকা এ ব্যাংক আমানত সৃষ্টি করতে পারবে। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এইটুকু যদি বুঝো তাহলে তার মানে হচ্ছে এ ব্যাংকের সৃষ্ট আমানত হচ্ছে 18,000 টাকা। ঠিক একইভাবে এই 18,000 টাকা নিয়ে যে এই ঋণটা নিল সে আবার কি করবে, অন্য একটা ব্যাংকে মনে করো আমানত হিসেবে সে জমা রাখলো। হ্যাঁ, 18,000 সে মনে করো যে বি ব্যাংকে গিয়ে সে 18,000 টাকা জমা রাখলো। হ্যাঁ, 18,000 টাকা জমা রাখলো। তাহলে এই বি ব্যাংকে আবার কি করতে হবে, এই যে 10% হারে আবার কেন্দ্রীয় ব্যাংকে কি করতে হবে, জমা রাখতে হবে। হ্যাঁ, আমরা যদি হিসাব করে বের করি যে 100 টাকায় 10 টাকা, তাহলে 18,000 টাকায় কত টাকা বের হবে? 1800 টাকা। এই টাকাটুকু আমাদেরকে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে রাখতে হবে। তাহলে 18,000 টাকা থেকে আবার 1800 টাকা যদি আমি বাদ দিই, পাবো 16,200 টাকা। এই 16,200 টাকা বি ব্যাংক আবার, এটা হচ্ছে বি ব্যাংকের সৃষ্ট আমানত, এটা দিয়ে সে আবার আমানত সৃষ্টি করতে পারবে। এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, যে এই টাকাটা আবার সি ব্যাংক নিবে, সি ব্যাংকে আবার আমানত সৃষ্টি করবে, এভাবে n-তম ব্যাংক পর্যন্ত হিসাবটা চলতে থাকবে। তারপরে দেখা যাবে যে একটা সময় এই প্রাথমিক চাহিদা আমানত হয়ে যাবে 2 লাখ টাকা, রিজার্ভের পরিমাণ হবে 20,000 টাকা এবং সৃষ্ট আমানতের পরিমাণ হবে 1,80,000 টাকা। 80,000। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে n-তম ব্যাংক পর্যন্ত এই 20,000 টাকা শেষ পর্যন্ত কি হলো যে
মোট আমানতের পরিমাণ হয়ে যাবে 2 লক্ষ টাকা, ওই যে 20,000 টাকা মিলে। আর যে ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানতের পরিমাণ হবে 1,80,000 টাকা। আর প্রাথমিক আমানত ছিল যে 20,000 টাকা, সেটা মিলে যে মোট আমানত হয়ে যায় 2 লক্ষ টাকা। এখন তোমার প্রশ্ন বলেছে যে ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানতের পরিমাণ কত, তাহলে ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানতের পরিমাণ হচ্ছে 1,80,000 টাকা। ঠিক আছে, এটা আমরা একটু অঙ্কের মাধ্যমে বের করতে পারি। দেখো এটা আমার একটা চার্টের মাধ্যমে দেখাইলাম, এখন একটু অঙ্কে যাই। যে উপরোক্ত সূচি অনুযায়ী প্রথম ব্যাংকের প্রাথমিক আমানত হচ্ছে 20,000 টাকা এবং বৈধ রিজার্ভ 10% ধরে মোট আমানতের পরিমাণকে নিম্নোক্ত জ্যামিতিক সিরিজের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, কীভাবে প্রকাশ করা যায় দেখো, আমরা যে প্রাথমিক আমানত ছিল হচ্ছে 20,000 টাকা, এরপরে বি ব্যাংকের প্রাথমিক আমানত 18,000 টাকা। একটু খেয়াল করো, এই যে আমি এইখানে যে প্রাথমিক আমানতগুলো আছে সেগুলো আগে লিখলাম। এই যে 20,000, 18,000, 16,200 এইভাবে এনতম ব্যাংক পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, এখন এই 20,000 এখানে লিখলাম। আর এই 18,000 টাকা কীভাবে আসছে, যখন আমরা 10% কেন্দ্রীয় ব্যাংকে রেখে দিলাম 2,000 টাকা, 2,000 টাকা 20,000 থেকে 2,000 বাদ দিলে হবে 18,000 টাকা। এই যে এখানে হচ্ছে 20,000 টাকার 10/9 সে হচ্ছে বি ব্যাংক আমানত সৃষ্টি করে। এই 10/9 মানে কি, ধরো যে 100 টাকার এই যে বলেছে যে 10% রিজার্ভ রাখা হয়। 10% রিজার্ভ মানে কি, 100 টাকা 10/1 হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়, তাই না? এই যে বললো যে 10% রিজার্ভ রাখা হয়, এটার মানে কি, মানে হচ্ছে 100 টাকা যদি আমানত হয় তাহলে 10 টাকা হচ্ছে ব্যাংকে রাখা, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। তো বাকি থাকে কত, 10/9 বাকি থাকে না, 1 আমি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতেছি, বাকি তো থাকে 9, 10/9। এইটা দিয়ে কিন্তু ওই যে সৃষ্ট আমানত তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে মানে 20,000 টাকা 10/9 দিয়ে আমানত সৃষ্টি করা হচ্ছে। দ্বিতীয়বার 20,000 টাকা যে 10/9, তার সাথে আবারও 10/9 হলে স্কোয়ার হয়ে যায়। এইভাবে একটা সূত্র এভাবে চলতে থাকে, দিয়ে একদম লাস্টে যে হবে 20,000-এর 10/9 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, এখন দেখো এখানে যদি প্রত্যেকটার মধ্যে 20,000 আছে, সেই জন্য আমি 20,000 কমন নিলাম। 20,000 কমন নিলে এখানে থাকে 1 প্লাস এটা চলে যাচ্ছে 9/10 প্লাস 9/10 স্কোয়ার। এটা একটি সমান্তর ধারা প্রগমন। এটা একটা বড় একটা অঙ্কের সূত্র অনুযায়ী আমাদের লাস্টের এই লাইনটুকু আসে। এই অঙ্কটুকু একটু তোমাদের এখন না বুঝায় আমি জাস্ট মনে রাখতে বলবো যে এই লাইন থেকে আমরা এই লাইনটা পাই। কীভাবে পাই দেখো, 1 আমরা লিখতেছি 1 - 9/10। তোমরা এই লাইন থেকে এই লাইনটা জাস্ট একটু মনে রাখবা। ঠিক আছে, এটা একটা বড় অঙ্কের সূত্র থেকে আসছে। তাহলে এখন এইটুকুকে আমরা সরল করে সমাধান করে দেখো কি পাই, যে 20,000 আর এটাকে লসগু গসগু করলে পাই 1/1 - 10। হ্যাঁ, এটাকে যদি আমরা উল্টাই দিই নেক্সট লাইনে, তাহলে আসবে যে 20,000 ইন্টু হচ্ছে 10 গুণ করলে আসবে 2 লাখ টাকা। ঠিক আছে, অতএব সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ হলো, হ্যাঁ মোট, এটা হচ্ছে মোট সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ হলো 2 লক্ষ টাকা, যার মধ্যে ঋণ হচ্ছে 90%। ঋণ মানে কি, ঋণ মানে হচ্ছে যেটা মানুষকে ঋণ দেওয়া হয়েছে, তাই না? 90%ই হচ্ছে ঋণ দেওয়া, আর 90% মানে 1,80,000 টাকা। ঠিক আছে, এখানে তোমাদের এই অঙ্কটুকু একটু সমস্যা মনে হবে, কিন্তু অঙ্কটুকু বারবার করে প্র্যাকটিস করবা, দেখবা যে এখানে অঙ্কটা সহজ হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্ন তোমাদের ছিল যে কোনো দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে প্রাথমিক আমানতের বহুগুণ ঋণ সৃষ্টি করতে পারে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে, আচ্ছা ওইখানে বলেছে যে 10% থেকে যদি আমরা রিজার্ভের পরিমাণ 20% বাড়িয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে। আমরা একটু দেখি যে রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার পরিমাণ কমে যাবে। তোমরা দেখো যে 100 টাকা বাণিজ্যিক ব্যাংকে যদি কেউ জমা রাখে, তাহলে তাকে ওই ব্যাংকে কি করতে হয়, কেন্দ্রীয় ব্যাংকে 10 টাকা জমা রাখতে হয়। এটা অবশ্যই তাকে রাখতে হয়, কারণ কেন্দ্রীয় ব্যাংক একটা নিয়ম করে দিয়েছে। এখন তাহলে সে 90 টাকা দিয়ে সে ঋণ সৃষ্টি করতে পারবে। কিন্তু যদি 100 টাকা কেউ জমা দেয় আর বাণিজ্যিক ব্যাংকে যদি 20 টাকা কেন্দ্রীয় ব্যাংকে রেখে দিতে হয়, তাহলে তার কাছে থাকে 80 টাকা। তাহলে আগের তুলনায় আগে 90 টাকা দিয়ে সে ঋণ সৃষ্টি করতে পারতো, এখন পাচ্ছে
80 টাকা, তাহলে কমে গেল না? তাহলে তাহলে তার কী হলো, ঋণ সৃষ্টি পরিমাণটা কমে গেল। বোঝা গেছে? ঋণ সৃষ্টি পরিমাণ কমে গেলে কিন্তু সে বাণিজ্যিক ব্যাংকগুলো মানুষকে ঋণ কম দিতে পারবে। আর বাণিজ্যিক ব্যাংক যদি মানুষকে কম ঋণ দেয় তাহলে ব্যবসা বাণিজ্য কম হবে। আর ব্যবসা বাণিজ্য যদি কম হয় তাহলে মানুষের কাছে হাতে হাতে টাকার পরিমাণ কমে যাবে। আর টাকার পরিমাণ যদি কমে যায় তাহলে সমাজে যদি মুদ্রাস্ফীতি থাকে তাহলে মুদ্রা সংকোচন হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমরা আরেকটু এখানে পড়ি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার পরিমাণ কমে যায়। তখন দেশে অর্থের পরিমাণ কমে গেলে তা মুদ্রাস্ফীতি রোধে সহায়ক হয়। এমন ধারণার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বিধিবদ্ধ রিজার্ভ 10% থেকে বাড়িয়ে 20% করলে ঋণ সৃষ্টির ক্ষেত্রে তা প্রভাব ফেলবে। তাহলে ঋণ সৃষ্টির পরিমাণ কমে যাবে। হ্যাঁ, এখন কী পরিমাণ কমে যায় দেখো, আমরা ওই যে আগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কের অনুযায়ী আবার করতে হবে যে কী পরিমাণ কমে যাবে। আগে ছিল আমরা 10% ধরছি, এখন আমরা 20% ধরে অঙ্কটা করব। দেখো এখানে ABC আগের সিস্টেমে যাই যে প্রাথমিক আমানতের পরিমাণ 20,000। আগে আমরা দেখছি যে এখানে 2,000 টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হতো, এখন যেহেতু 20% করে ফেলেছে এখন দেখা যাচ্ছে 4,000 টাকা কেন্দ্রীয় ব্যাংকে রেখে দিতে হচ্ছে। আর 4,000 টাকা যদি রেখে দেয় তাহলে বাকি থাকে 20,000 থেকে 4,000 বাদ দিলে 16,000 টাকা। এই 16,000 টাকা দিয়ে এ ব্যাংক আমানত সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে এই 16,000 টাকা দিয়ে আবার বি ব্যাংক তার হয়ে যাবে প্রাথমিক আমানত, এবং এই টাকা থেকে সে আবার 20% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবে। দেখা যাচ্ছে হিসাব করে যে 3200 টাকা তাকে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। আর বাকি থাকে হচ্ছে 12,800। এই টাকা দিয়ে সে আমানত সৃষ্টি করতে পারবে। এভাবে এনতম ব্যাংক পর্যন্ত চলতে থাকবে, যাওয়ার পর দেখা যাবে যে এই যে প্রাথমিক আমানত হয়ে যাবে 1,00,000 টাকা। হ্যাঁ, আর রিজার্ভের পরিমাণ 20,000 টাকা আর সৃষ্ট আমানত 80,000 টাকা। দেখো আগের অঙ্কে আমরা 10% ধরে পেয়ে গেছিলাম এখানে 1,80,000 টাকা। আর এখানে প্রাথমিক আমানত মানে 80,000 প্রাথমিক আমানত আর সৃষ্ট আমানত মিলে হয়ে যায় হচ্ছে 2,00,000 টাকা, কিন্তু এখানেও কমে গিয়ে 1,00,000 টাকা হয়ে গেল। তার মানে আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক যদি রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে ঋণ সৃষ্টির পরিমাণটা কমে যায়। ঠিক আছে, তাহলে এই কমে যায়। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই সিদ্ধান্ত কখন গ্রহণ করে, যখন একটা দেশে বা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন মুদ্রাস্ফীতি রোধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভের পরিমাণটা বাড়িয়ে দেয়। বুঝা গেছে? আর রিজার্ভের পরিমাণ যদি বাড়িয়ে দেয় তখন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো কম ঋণ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, মানে মানুষকে কম ঋণ দিতে পারে। আর কম ঋণ যখন মানুষকে দিবে তখন ব্যবসা বাণিজ্য এগুলো কমে যাবে, মানুষের হাতে টাকা পয়সা কমে যাবে, এবং হচ্ছে তখন দামি স্তর কমে যাবে, মুদ্রাস্ফীতি রোধ হবে। আচ্ছা, ওইখানে যে আমরা 1,00,000 টাকা বের করলাম, এটা কিভাবে বের করলাম? সে আগের মতো অঙ্ক। দেখো প্রাথমিক আমানত হচ্ছে 20,000 টাকা, এরপরে সেকেন্ড বার হচ্ছে বি ব্যাংক প্রাথমিক আমানত 16,000 টাকা, তারপর সি ব্যাংকে 12,800 টাকা। এগুলো সব যোগ করলে আমাদের এটা পাই। এখন এই যে লাইনগুলো যে আসছে কিভাবে আসলো, প্রথমে 20,000 টাকা ঠিক আছে, তারপর হচ্ছে এই যে 5/4 ভাগ। আচ্ছা, 5/4 ভাগ। দেখো আমরা যে যদি বললাম যে প্রথমে বললাম যে 10% মানে হচ্ছে 100 টাকাকে জমা রাখলে তাকে 10 টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হচ্ছে। তার মানে 100 টাকাকে 10 ভাগ করলে তার 1 ভাগই কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। আর যখন বলা হয় যে 100 টাকা জমা রাখলে 20 টাকা রাখতে হবে, তার মানে কি 100 টাকাকে তুমি কয় ভাগ করতেছো? 5 ভাগ। 5 ভাগের 1 ভাগ তুমি কি করতেছো? কেন্দ্রীয় ব্যাংকে জমা করতেছো। আর বাকি থাকলো 4 ভাগ। 5 ভাগের 4 ভাগ। এই 5 ভাগের 4 ভাগ দিয়ে তুমি হচ্ছে ঋণ সৃষ্টি করতেছো। 5 ভাগের 4 ভাগ, তাহলে 20,000 টাকার 5 ভাগের 4 ভাগ দিয়ে তুমি ঋণ সৃষ্টি করতেছো। তারপর সি ব্যাংক কী করতেছে, এই যে এটার সাথে আরও 5 ভাগের 4 ভাগ আসলে দুটা মিলে স্কোয়ার হয়ে গেছে, আসলে সেটা দিয়ে সে ঋণ সৃষ্টি করতেছে। এইভাবে n-1তম ব্যাংক পর্যন্ত ঋণ সৃষ্টি করবে। এবং আমরা এখানে যদি 20,000 কমন নিয়ে ফেলি তাহলে এটার জন্য আসবে 1, এখানে আসবে 20,000 বাদে যে এখানে 4/5, এভাবে আসবে। এবং এই লাইন থেকে এই সূত্র অনুযায়ী আমরা এই লাইনটা লিখতে পারি। ঠিক আছে, কীভাবে লিখতে পারি এটা আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করে দেখানো লাগবে, অনেক সময়ের ব্যাপার। তবে এই লাইনটা থেকে আমরা এই লাইনে যেতে পারি। ঠিক আছে, তারপর এখানে একটু সমাধান করলে সরল করলে আমরা পেয়ে যাব 20,000 × 5। হ্যাঁ, তাহলে এটা 5 × 10 1,00,000 টাকা। তাহলে সুতরাং বলা যায় যে বিধিবদ্ধ রিজার্ভের হার 10 থেকে 20%
করায় দেশে মোট ঋণের পরিমাণ কমবে এবং তা মুদ্রাস্ফীতি রোধে সহায়ক হবে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমি আশা করতেছি যে তোমরা বুঝবা। আর যদি না বুঝো অবশ্যই আমাকে প্রশ্ন করবা। নেক্সট টাইম আমি তোমাদের চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা আজকে এখানেই শেষ করে ফেলতেছি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।